এই সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের ছুঁয়ে যাবে। তাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। তারপরেও যদি সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের জন্যই তারা ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকার 2 মাস হয়ে গেছে, 2 মাস চলে গেছে। আমরা কিন্তু একটা দৃশ্যমান কিছু আমরা সফলতা দেখতে চেয়েছিলাম, আশা করেছিলাম। 2 মাস খুব কম সময়, তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে একদম কম সময় না। এই নীলোফার চৌধুরী মণি আপা, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি আপনি বুঝতেই পারছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে সংলাপ, যে প্রস্তাবনা, সেখানে স্পষ্টভাবেই আপনারা রোডম্যাপ চেয়েছিলেন, নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলেন। বিএনপি তার কি সদুত্তর পেয়েছে নাকি অপেক্ষায় আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, অনেক বছরের ত্যাগ তিতিক্ষার পরে একটা সরকার আসছে। যেভাবে আসুক জনগণ তাকে মেনে নিয়েছে। জনগণ তো ভোট দিয়ে সরকার বানায় নাই, জনগণ মেনে নিয়েছে। এটা প্রচ্ছন্নভাবে বোঝা যায়, কারো যেহেতু কোনো সমালোচনা নাই। চরমভাবে মানুষ একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। আমরা সমর্থন আছে একরকম। আমরা চেয়েছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা আছে। শুধু তাই না, এই সরকার কে সহযোগিতা করার জন্য আমাদের যতটুকু করতে হয় আমরা করব। তবে এই সরকার যদি ব্যর্থ হয় শুধু তাদের জন্যই, কারণ এই সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের ছুঁয়ে যাবে। তাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। তারপরেও যদি সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের জন্যই তারা ব্যর্থ হবে। আজকে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার 2 মাস হয়ে গেছে, 2 মাস চলে গেছে। আমরা কিন্তু একটা দৃশ্যমান কিছু আমরা সফলতা দেখতে চেয়েছিলাম, আশা করেছিলাম। 2 মাস খুব কম সময়, তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে একদম কম সময় না। অন্তর্বর্তীকালীন, কারণ এটা সাময়িক সরকার, এটা তো বোঝাই যায় আসার সময়। তো এটা একটা যেমন দিক। দ্বিতীয়ত, যেমন এখন যেটা খুব তীব্রভাবে অনুভব করি, দ্রব্যমূল্য। এই টেলিভিশনে, অনেক টেলিভিশনে, এই টেবিলে অনেকবার বলেছি দ্রব্যমূল্যের কথা, কিন্তু সত্যি দুঃখজনক হলেও সত্যি যে দ্রব্যমূল্যের কোনো দাম কমে নাই। এটা আমরা কিন্তু বুঝি না। ব্যবসায়ীরা কি করলো, ব্যাংক কি করলো, সরকার কি করলো, আমরা মানুষরা, সাধারণ পাবলিক বাজারে গিয়ে কম, মানে নর্মালের মধ্যে কিনতে চাই। মানে একদম কম সেটাও বলি না, যেটা সত্যিকার দাম হতে পারে এরকমই। কিন্তু আমরা সিন্ডিকেট এতদিন বলতাম, তো সিন্ডিকেট কিন্তু আমরা কেউ দেখতে পাই নাই এখন পর্যন্ত। অথচ আমরা ভেবেছিলাম এই সরকারের সময় সিন্ডিকেট অটো চলে যাবে, অথবা এই সরকার আঙ্গুল দিয়ে ধরে দিবে ব্যবসায়ী সিন্ডিকেট যদি থাকে যে যেখানেই থাকুক না কেন তারা ধরে দিবে। কিন্তু আমরা দৃশ্যপটে তা পাই নাই। এখন সরকারের যেটা বলার কথা, ধরেন অ্যাপ্রক্সিমেট একটা হিসাব যদি করি, আমরা মনে করি দিয়েই অঙ্ক করতাম ছোটবেলা, তারপরে কিন্তু অঙ্ক মিলেই যেত। তো আমরা যদি অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি যে আমরা 1 বছর, আমরা 6 মাস, আমরা 1.5 বছর, যেমন সেনাপ্রধান, ওনার বলার কথা না, তারপরে উনি বলেছেন যে 18 মাস, 1.5 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। এরকম যদি অন্তর্বর্তীকালীন সরকার বলতেন তাহলে আমাদের জন্য, জনগণের জন্য সুবিধা হতো, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য সুবিধা হতো। কিন্তু ওনারা কেন জানি রহস্যজনকভাবে এই ব্যাপারে ওনারা কোনো কথাই বলছেন না। এবং বিএনপি, আপনি খেয়াল করেন, যতবার ওনাদের সাথে কথা বলেছেন, ওনাদের বাইরেও কথা, যে প্রেস কনফারেন্সে বা বিভিন্ন সভা সমাবেশে কথা বলেছেন, বিএনপি কিন্তু বলেছেন একটা যৌক্তিক সময়। তাদেরকে কিন্তু খুব চাপেও রাখেন নাই বিএনপি। একটা যৌক্তিক সময়ের কথা ঘোষণা দিক, একটা রোডম্যাপ দিক তারা। সেই রোডম্যাপ অনুযায়ী যে ওই দিনই হতে হবে, নট নেসেসারিলি। রোডম্যাপের 2 দিন আগেও হতে পারে, 5 দিন পরেও যেতে পারে। এটা সময় আমরা বুঝবো, এনভায়রনমেন্ট কি এটা আমরা কিন্তু বুঝবো। আমরা এত একদম অবুঝ না। কিন্তু সরকার কেন বলছে না আমরা জানি না। বিএনপি আবারও গতকাল সেনাপ্রধানের কথা বলছিলেন যে তিনি 1.5 বছরের কথা বলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি আবার পরে বলা হয়েছে সেটা তার ব্যক্তিগত মতামত, এবং সরকার যখন বলবে তখনই নির্বাচনের তারিখটা ঠিক হবে। সরকার বলবে না কেন? সরকার তো আমাদেরই সরকার। তার মানে কি 1.5 বছরের মধ্যে কি নির্বাচন হচ্ছে না? আমি আপনাকে বলি, এটা আমরা মেনে নেই। এটা তো ওই যেটা সরকার বলেছে যে এটা ওনার বলার কথা না। ওনার বলার কথা না, উনি যেমন বলেছেন আমরা ধরে নিয়েছি আমাদের মতো করেই উনি বলেছেন। উনিও হয়তো চান। এখন এক নানা জনের নানা মত। যেমন ধরেন আমরা চাই যতটা যৌক্তিক সময়, কম সময়ের মধ্যে নির্বাচনের একটা ঘোষণা দিবেন, একই সাথে সংস্কারের সাথে সাথে আদমশুমারিটা হবে, ভোটার একদম অ্যাকুরেট ভোটার লিস্টটা হবে।
সেটা আমরা যেমন চাই। আবার একই দিন দেখেন জামাত যখন আলোচনা করলো, জামাত কিন্তু বলল আগে সংস্কার তারপরে নির্বাচন। আমরা কিন্তু এরকম বলি না, সংস্কারের গতিতে চলবে, নির্বাচনের গতিতে চলবে। সংস্কারের মানুষগুলো তার নির্বাচন করে দিবে না, নির্বাচনের মানুষগুলো কিন্তু সংস্কার জায়গা করবে না। বাংলাদেশের মানুষ কিন্তু কম না, আর একদমই যে বুদ্ধিজীবী মার্কা মানুষ নাই তাও কিন্তু না। তো যারা এই লেভেলে এই লাইনে ছিল তারাই সংস্কারগুলো করবে, তাদের হাত দিয়েই হোক আমরা চাই। ওনারা সংস্কার করতে থাকুক। ইন দ্য মিন টাইম আপনার যদি সত্যিকার অর্থে যদি ভোটার লিস্ট আপনি করেন, তাহলে তো এই ভোটার লিস্ট সর্বোচ্চ 3 মাস লাগার কথা। কারণ 53-54 বছরের বাংলাদেশ, সব কিছুই তো কম বেশি আছে। হতে পারে যে খুব ভালো অবস্থায় না, কিন্তু আছে তো। সেইখানে আইনের অনুশাসনটা যদি জুড়ে দেন আপনি, তাহলে কিন্তু সব অটো চলতে থাকবে। আজকে আইনের অনুশাসন এখনও কিন্তু ওইভাবে হয় নাই। যে আওয়ামী লীগের জন্য এত কিছু হলো, আমরা এত কিছু বললাম, তারপরে একটা সরকারের পতন আসলো ছাত্রদের মাধ্যমে, আমি ধরে নিলাম যে তারা সামনের কাতারে ছিল। এই যে পতনটা আসলো, আসার পরে আওয়ামী লীগ যেখানে যেথায় যেভাবে ছিল, একমাত্র আওয়ামী লীগের সভানেত্রী আর কিছু এমপি মন্ত্রী পালিয়ে যাওয়া ছাড়া আওয়ামী লীগ কিন্তু ওইভাবেই আছে। তাদের টাকার সমুদ্রটাও কিন্তু ওইভাবেই চলমান। সো যদি আপনার কাছে টাকা থাকে, টাকা দিয়ে যদি আপনি জিনিস কিনতে পারেন, আর যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে তো আপনার কোনো অসুবিধা নাই। যে মানুষটা বাইরে ঘোরাফেরা করে তার হাতে কি টাকা নাই, যে মানুষটা ঘরে ঘুমায় আছে, সে কিন্তু যে কাউকে দিয়ে আপনার 5 টাকার জিনিস নয় 10 টাকা লাগবে, তার কাছে কিন্তু 10 টাকা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা তার চলা দিয়ে। সো আপনি ওই কুমিরের বাচ্চার মতো একটা একটা করে বাচ্চা দেখায় অ্যারেস্ট করা, এটা আমরা চাই নাই। আমরা চেয়েছি যে অন্যায় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, অন্যায় না করে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি এতদিন জেল জুলুম হুলিয়ে নিয়ে চলতে পারে, তাহলে হোয়াই নট? আপনার আওয়ামী লীগ এত অন্যায় করেছে 16 বছর 15.5 বছর, তাহলে তারা কেন আপনার অ্যারেস্ট হবে না? তারা কেন বিচারের আওতায় আসবে না? তারা কেন আইনের মধ্যে পড়বে না? এই আইনের মধ্যে দিয়ে বিচারের আওতায় আসার জন্যই কিন্তু একটা রেভলিউশন, একটা বিপ্লব। তো বিপ্লবের সাথে সাথে কিন্তু তারা এই অ্যারেস্ট হয় নাই বলে কিন্তু প্রতিবিপ্লব করার চেষ্টা করছে, এবং এই প্রতিবিপ্লব ততদিনই করার চেষ্টা করবে যতদিন নির্বাচন না হবে। নির্বাচনে মানুষের যে ভোটটা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সিস্টেম লস থেকে যদি এই সিস্টেমটায় আনা যায় এবং মানুষ যদি ভোট দেয়, তাহলে কিন্তু আমরা বলবো না যে আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না, আওয়ামী লীগ করতে পারবে না, তা না। আগে বিচারের আওতায় আসতে হবে। আমরা আপনার কোনো অন্যায় না করে যদি বিচারের আওতায় আসতে পারি, আমাকে মেরেছে, আমার নামে মামলা দিয়েছে, আমি মার খেয়েছি, আমি মামলা দিতে গিয়েছি, আমার মামলা নেয় নাই, তো আমি মামলা খেয়েছি, আমি মার খেয়েছি, আমি গুম হয়েছি, আমি মামলা খেয়েছি, আমি গুম হয়েছি, আমার বাবাকে দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে ওই থানাতেই যে আমার ছেলে হারিয়ে গেছে, গুম হয় নাই, আমার ছেলে ভূমধ্য সাগরে পড়ে গেছে হয়তোবা, আমার ছেলে চাকরির জন্য বিদেশ যেতে গিয়ে মারা গিয়েছে। এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। তো সেইখানে যদি আমরা অন্যায়ভাবে অন্যায়মূলক বিচারের মুখোমুখি হতে পারি, তাহলে আজকে ন্যায়সঙ্গত বিচার কেন হাত গুটিয়ে বসে থাকবে? এই ন্যায়সঙ্গত বিচার যদি হাত গুটিয়ে বসে না থাকতো, তাহলে কিন্তু এতগুলো আপনার আরেকটা এই যে পাল্টা কিছু করার এই ধান্দাগুলো কিন্তু হতো না। আজকে দেখেন যখন আমরা কথা বলছি, এই যে বিভিন্ন কলেমা লিখে, বিভিন্ন আরবি লিখে আপনার যে মিছিল করছে যারা, এবং এটাই কিন্তু এই পতিত সরকার কিন্তু সারা বিশ্বকে দেখাবে যে দেখো আমার সময় কিন্তু আমি এদেরকে ঠাঁই দেই নাই। এই মিছিলটা কে করাচ্ছে? আমি যদি বলি ওই সরকারই করাচ্ছে যারা ঘাপটি মেরে আছে দেশের মধ্যে। আমি যদি বলি যে দেখেন আপনি সমস্ত বাংলাদেশের যত আওয়ামী লীগের বড় বড় নেতারা সব গোপালগঞ্জে গিয়ে বসে আছে, গোপালগঞ্জ দিয়ে একটা কিছু গেলে তাদেরকে অ্যাটাক করা হয়, আর্মিদেরকেও অ্যাটাক করে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাদেরকেও অ্যাটাক করে। এই যে আইনের অনুশাসনটা যদি থাকতো তাহলে তো এটা হতো না। এই আইনের অনুশাসনের জন্য সবশেষ যে কাজটা সেটা হলো নির্বাচন। যদি অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারত, তাহলে হয়তো বা 2 দিন পরে হলেও আমরা বুঝতে পারতাম, কিন্তু 2 মাসেও আমরা এরকম কিছু দেখছি না আইনের অনুশাসন। তাহলে আমি কিভাবে বুঝবো? আজকে দেখেন সচিবালয় থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে যেইখানে যে অফিসারটা ছিল, যেইখানে যে সচিবটা ছিল, তারা কিন্তু বহাল তবিয়াতে এক সেক্টর থেকে আরেক সেক্টরে ট্রান্সফার হয়েছে। এই যে 16 বছর আওয়ামী লীগকে আরও খারাপ বানালো তারা বুদ্ধি দিয়ে,
নিজেদের শুধু আখের গোছানোর জন্য, তারা কিন্তু সবাই দিব্যি আছে। এই দিব্যিটা যতদিন থাকবে ততদিন কিন্তু কোনো দেশের কোনো সংস্কারও হবে না, উন্নয়নও হবে না, আপনার সিন্ডিকেটও ধরা হবে না। সব তো পুরানো লোক একসাথেই গান গাইছে, একসাথেই কোরাস গাইছে, তাহলে আপনার কিভাবে হবে? এই কিভাবে হওয়ার জন্য আপনাকে ডু অর ডাই, আপনাকে ডিসিশন। এখন কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের যে পথ চলা বা যে পদক্ষেপ এতে অনেকটা ধীরগতি আছে, অবশ্যই জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে একে তো ধীরগতি তাদের, দুয়ে যাদেরকে নেওয়া হয়েছে, যারা আসছে, আমরা তো কেউই কোনো আমাদের খবরদারি ছিলও না, আমরা খবরদারি করতে যাইও নাই, আমি দলের কথা বলছি। সেইখানে এত বেশি সিনিয়রদের নেওয়া হয়েছে যে তারা বাস্তবতার থেকেই অনেক দূরে, অনেক বছর তারা অবসরে ছিল, অনেক বছর তারা নাতি নাতনি নিয়ে খেলাধুলা করছে, দেশের খবর টবর ওরকম ওই লেভেলে তারা জানার কথা না, জানে না। কারণ তারা এই দেশের আমলারা তো আরেক ধরনের বড় কিছু, নিজের রাজা বাদশাহ মনে করে, আসল রাজা বাদশার কোনো দাম নাই, ওনারাই বড় রাজা বাদশাহ। তো এই রাজা বাদশারা তো গড্ডালিকায় প্রবাহে ছিল, তারা যখন হঠাৎ করে আসলো 15-20 বছর পরে, দেখেন আপনি 1-11-তে যারা ছিলেন তারাই কিন্তু আবারও এসছেন, তাদের মধ্যে থেকেও এসছেন। আবার আপনার ধরেন অনেক বছরে আপনার অবসর নিয়েছেন, তারাও আসছেন, ঠিক মতো তারা চলতে পারেন না, কথা বলতে পারেন না, তারা কি করবেন? ঠিক আছে, দুইটা বাচ্চা ছেলেকে দিয়েছে, তারা আবার এত বেশি অনভিজ্ঞ, শুধু তো কথা জানলেই হবে না, কথা এবং কাজের সঙ্গে মিল রাখতে হবে। একটা আমলার জন্য চেয়ারটার বয়স 35 বছর, একটা নেতার জন্য চেয়ারটার বয়স প্রায় 40, 50, 60, 70 বছর। কিন্তু যে আমলাটা অবসর নিয়েছে আপনার 20 বছর আগে, 25 বছর আগে, সেই আমলার কাছ থেকে আপনি ওই লাস্ট সচিবের যে জিনিসটা আমি পাওয়ার, সেটা কিন্তু পেতে পারি না, নাম্বার 1। নাম্বার 2, তাদের যে ধীরস্থিরতা, তাদের যে বয়সের ভাব, ওই যে রবীন্দ্রনাথ বলছিল না যে ওরে নবীন ওরে আমার কাছে, তো এই যে নবীনের সাথে প্রবীণের, এই প্রবীণ তো এটা কোঅপারেশন প্রবীণ না, কোঅপারেটিভ প্রবীণ না, এই প্রবীণ হলো একদম নিজেকে গুটিয়ে রাখা প্রবীণ। এই গুটিয়ে রাখা প্রবীণ দিয়ে তো হবে।